টিউমার বা ক্যান্সার রিলেটেড সিচুয়েশন থেকে যখন একজন পেশেন্ট হঠাৎ করে বমি করবার মতো একটি সিচুয়েশন এক্সপেরিয়েন্স করেন, কমনলি তার সিমটম রিলেটেড আদার সিমটম গুলো কি হয়? ক্যান্সার ট্রিটমেন্ট জন্য যে সমস্ত কেমোথেরাপি নিচ্ছেন বা রেডিয়েশন থেরাপি নিচ্ছেন, এগুলো কিন্তু ইনহেরেন্টলি আমাদের ভমিটিং করতে পারে বা বমি বমি করতে পারে, এবং অধিকাংশ ক্ষেত্রে করে। তাদের পেশাব হচ্ছে না, এবং যদি কোনো কারণে এই বমির সাথে সাথে যদি 8 ঘন্টার মতন পেশাব না হয়, সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে, আপনি হসপিটালে যাবেন। হঠাৎ করে একদিনে কথা নেই বার্তা নেই আপনার 3বারের বেশি বমি হয়ে গেল 24 আওয়ার টাইমস এর মধ্যে, এবং আপনি ভালো ফিল করছেন না, তখন কিন্তু ইউ শুড টেক দ্য অ্যাটেনশন টু দ্য ডাক্তার। অনেক সময় টিউমার বা ক্যান্সার রিলেটেড সিচুয়েশন থেকেও হয়তোবা হঠাৎ করে একজন মানুষ ভমিটিং এক্সপেরিয়েন্স করতে পারেন। আমরা জানি যে বমির কিন্তু আবার বিভিন্ন ধরনের ধরন বা উপসর্গ বা প্যাটার্নও থাকতে পারে। সেগুলো আমি আপনাকে রিকোয়েস্ট করব, যদি যে ইনফরমেশন গুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের দর্শকদের আসলে বেসিক লেভেলে জানা উচিত, সেটাও একটু আপনি যদি শেয়ার করেন। তার আগে জানতে চাইবো যে টিউমার বা ক্যান্সার রিলেটেড সিচুয়েশন থেকে যখন একজন পেশেন্ট হঠাৎ করে বমি করবার মতো একটি সিচুয়েশন এক্সপেরিয়েন্স করেন, কমনলি তার সিমটম রিলেটেড আদার সিমটম গুলো কি হয়, এবং সেই পেশেন্টের বমির কি কোনো স্পেসিফিক প্যাটার্ন বা ধরন থাকে কিনা? এটা অবশ্য একটা জটিল ব্যাপার। কোনো ক্যান্সার যখন মেটাস্টাসিস হয়ে যায় বা ক্যান্সার যখন সংক্রমিত হয়ে যায়, এবং সেই ক্যান্সারটা যখন আমাদের পাকস্থলী বা আমাদের স্টোমাক বা আমাদের স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইনকে অবস্ট্রাক্ট করে দেয়, তখন কিন্তু ভমিটিং হতে পারে। এট দ্য সেম টাইম আমাদের ক্যান্সার কিছু কেমিক্যাল সাবস্টেন্স সিক্রিট করে, যেটা আমাদের ভমিটিং সেন্টারকে স্টিমুলেট করে, এবং সেখান থেকেও ভমিটিং হয়। সো ক্যান্সার নিজের থেকেই কিন্তু ভমিটিং করতে পারে দুটো প্রক্রিয়ায়। একটা হলো যদি আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকে কোনো কারণে অবস্ট্রাকশন করে। আরেকটা কারণে যেটা হয় সেটা হলো যে যারা ক্যান্সার ট্রিটমেন্ট নিচ্ছে, এবং ক্যান্সার ট্রিটমেন্ট জন্য যে সমস্ত কেমোথেরাপি নিচ্ছেন বা রেডিয়েশন থেরাপি নিচ্ছেন, এগুলো কিন্তু ইনহেরেন্টলি আমাদের ভমিটিং করতে পারে বা বমি বমি করতে পারে, এবং অধিকাংশ ক্ষেত্রে করে। সো এই দুটো জিনিসকে ডিফারেন্সিয়েট করতে হবে, যে এটা কি আপনার ক্যান্সার থেকে হচ্ছে নাকি ক্যান্সার রিলেটেড যে সমস্ত ট্রিটমেন্ট আপনি নিচ্ছেন সেটার জন্য হচ্ছে। এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আপনার ক্যান্সার ডাক্তার আপনাকে বলে যে দেখেন আপনি এই ওষুধটা খাচ্ছেন, এই ওষুধের একটা সাইড ইফেক্ট হলো এটা, এবং তখন আমরা কিন্তু আগে থেকেই কিছু কিছু ওষুধ দিয়ে দিই। জোফ্রান বলে একটা ওষুধ দিই, যেটা আমাদের ক্যান্সার রিলেটেড যে সমস্ত নরসিয়া বা ভমিটিং আছে সেটাকে প্রিভেন্ট করে। সো যাদের আমরা জানি যে তাদের স্পেসিফিক একটা কারণ আছে, এবং সে কারণ প্রিভেন্ট করার জন্য আমরা আগে থেকে ট্রিটমেন্ট দিতে পারি, কিংবা যখন ভমিটিং হয় তখনও ট্রিটমেন্ট দিতে পারি। তবে কিছু কিছু জিনিস আপনাদের মনে রাখতে হবে, যে যাদের ক্যান্সার হয়েছে, যদি সাডেনলি ভমিটিং ডেভেলপ করে, অবশ্যই আপনার ডাক্তারের সাথে আলাপ করতে হবে যে আপনার ক্যান্সার হয়তো কন্ট্রোলে ছিল, ক্যান্সারের ব্যাপ্তি হয়েছে বা ক্যান্সার স্প্রেড করেছে। আরেকটা হলো যে আপনি যে কেমোথেরাপি নিচ্ছেন সেটা কোনো সিগনিফিকেন্ট প্রবলেম করছে, এবং ওষুধের যে মাত্রা আছে সেটা কমাতে হতে পারে, বাড়াতে হতে পারে, বা চেঞ্জ করতে হতে পারে, সেটার জন্য একটা জিনিস আপনাকে করতে হতে পারে। সো দিস ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আমি বলবো যে যারা কোনো ক্যান্সার ট্রিটমেন্টে আছেন তাদের কিছু সিগনিফিকেন্ট সিচুয়েশন আছে যেটা জানা দরকার, যেটা হলে আপনি ইমিডিয়েটলি আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। সেটা একটা হলো যদি আপনার টানা 24 ঘন্টার মতন বমি হচ্ছে হঠাৎ করে, এটা শুধু তাদের না, অন্য যে কারোর জন্য। এবং অনেকে আছে যে যে কোনো কিছুই খেয়ে রাখতে পারছেন না, খেলেই বমি হয়ে যাচ্ছে, নিউট্রিশন নিতে পারছেন না, খাবার পানি ঢুকাতে পারছেন না, এবং এই প্রক্রিয়াটা যদি 12 ঘন্টার বেশি হয় তখন সাবধান হতে হবে। এবং একই সাথে যদি আপনার হঠাৎ করে খুব মাথা ব্যথা শুরু হলো বমির সাথে, এবং হঠাৎ করে আপনার ঘাড় শক্ত হয়ে যাচ্ছে, ঘাড় নাড়াতে পারছেন না, স্টিফ নেক হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে দেয়ার সামথিং এলস গোয়িং। অনেকের বমি এত হচ্ছে যে আপনি শরীরের ভিতরে পানি শূন্যতা, জলশূন্যতা হয়ে গেছে, ওনাদের ডিহাইড্রেশন ডেভেলপ করেছে, এবং তাদের পেশাব হচ্ছে না। এবং যদি কোনো কারণে এই বমির সাথে সাথে যদি 8 ঘন্টার মতন পেশাব না হয়, সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে, আপনি হসপিটালে যাবেন। এবং হঠাৎ করে আপনার
পেট ফুলে গেল, ফেপে গেল, প্রচন্ড ব্যথা হলো, তার সাথে বমি শুরু হলো, সেটাও কিন্তু ইমিডিয়েটলি আপনাকে ডাক্তারের কাছে যেতে হতে পারে। সো যারা ক্যান্সার রোগী তাদের জন্য তো এগুলো ভেরি ইম্পর্টেন্ট, আসলে অন্য যে কারোর জন্য খুব ইম্পর্টেন্ট। আর কারো যদি হঠাৎ করে একদিনে কথা নেই বার্তা নেই আপনার 3বারের বেশি বমি হয়ে গেল 24 আওয়ার টাইমস এর মধ্যে, এবং আপনি ভালো ফিল করছেন না, তখনও কিন্তু ইউ শুড টেক দ্য অ্যাটেনশন টু দ্য ডাক্তার। এটা একটা ইম্পর্টেন্ট। অসংখ্য ধন্যবাদ। এর আগে আপনার সাথে আমরা বেশ কয়েকটি পর্বে বিস্তারিত আলোচনা করেছিলাম কোলোনোস্কোপি নিয়ে। আজকে আপনি মেনশন করলেন আলোচনায় এন্ডোস্কোপির কথা, যে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট যখন ভমিটিং করেন, আমরা সেই পেশেন্টের জন্য এন্ডোস্কোপি সাজেস্ট করে থাকি। তো সেই প্রসঙ্গে একটু জানতে চাইবো যে আসলে কোন কোন কমন সিচুয়েশনে আমরা পেশেন্টকে এন্ডোস্কোপি সাজেস্ট করে থাকি, এবং আসলে এন্ডোস্কোপি রিলেটেড যে ইনফরমেশন গুলো হয়তোবা অনেক পেশেন্টই আরো জানতে চাইবেন, যে সবার হয়তোবা খুব অ্যাপ্রোপ্রিয়েট ইন্স্যুরেন্স কভারেজ নাও থাকতে পারে। তো কি কি ধরনের পদক্ষেপ তারা নিতে পারেন সে ব্যাপারে? এটা কি বমির সাথে রিলেটেড নাকি ওভারঅল আপনি জানতে চাচ্ছেন মানে এন্ডোস্কোপি কাদের করতে হবে? না, প্রথমত বমির সাথে রিলেটেড যেটা সেটাই জানতে চাচ্ছি, এবং ওভারঅলও আপনি তারপরে শেয়ার করতে পারেন। মানে যাদের বমি হচ্ছে ইন্টারমিডিয়েটলি, মানে মাঝে মধ্যে হচ্ছে, হয়তো আজকে হচ্ছে কালকে হচ্ছে না, তারপরের দিন আবার হচ্ছে, কারো দিনে 2বার হচ্ছে, কিন্তু সামহাও ওনাদের ওজন কমে যাচ্ছে এট দ্য সেম টাইম, কিন্তু খেতে পারছেন, এবং দেখা গেল যে 1 মাসের মধ্যে 5 পাউন্ড ওজন কমে গেল, ওজন কমানোর চেষ্টা করছেন, এবং ইন্টারমিডিয়েটলি ভমিটিং হচ্ছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোগের সাইন। আমরা ভমিটিং যাদের হয়, ভমিটিং এর সাথে যদি ওজন কমে যায়, ভমিটিং এর সাথে যদি রক্ত বমি হয়, ভমিটিং এর সাথে মানে বমি করছেন তার সাথে রক্ত চলে আসে, কিংবা ভমিটিংটা খুব ডার্ক কালারের, একদম আলকাতরার মতন কালো, ওটাকে আমরা খুব সিরিয়াসলি নেই। ভমিটিং হচ্ছে তার সাথে দেখা যাচ্ছে খুব পেটের ব্যথাও হচ্ছে, ভমিটিং হচ্ছে তার সাথে খুব দুর্বল ফিল করছেন, অবসন্ন হয়ে যাচ্ছেন। তো এই ভমিটিং গুলো যাদের হয় বা এরকম বমি যাদের হচ্ছে, তাদেরকে তো ইমিডিয়েটলি আমরা অবশ্যই পরীক্ষা করতে চাই। অনেককে আমরা ক্যাট স্ক্যান করাই, কিংবা অনেককে আমরা তারপরে একটা এন্ডোস্কোপি করার সিদ্ধান্ত নিই, যে আমরা খাদ্যনালী এবং পরিপাকতন্ত্রের প্রথম দ্বিতীয় অংশ পাকস্থলী এবং স্মল ইন্টেস্টাইনের শুরুটা আমরা একটু দেখতে চাই, এবং তারপরে অন্যান্য যে সমস্ত অর্গান আছে সেখানেও কোনো অবস্ট্রাকশন আছে কিনা আমরা জানতে চাই। তো ওটা হলো এন্ডোস্কোপির একটা ইম্পর্টেন্ট। আরো কয়েকটা জিনিস আমরা জানতে চাই, যেমন অনেকের পেটে ব্যথা হচ্ছে এবং বমি ভাব হচ্ছে, তাদের এইচ পাইলোরি ইনফেকশন হলো কিনা, তাদের পেটে আলসার হলো কিনা, তাদের আলসারের মাধ্যমে কোন রকম পাইলোরিক অবস্ট্রাকশন বা পাকস্থলীর যে নালী সেটা বন্ধ হয়ে গেল কিনা, এই জিনিসগুলো আমরা জানতে চাই। অনেকে খুব সিভিয়ার রিফ্লাক্স হয়, এবং যে খাদ্যনালী যেটা ইসোফেগাসের নিচের দিকে খুব ঘায়ের মতন হয়ে যায়, যেটাকে আমরা বলি ইসোফেজাইটিস, সেটা আছে কিনা আমরা জানতে চাই। আপনাদের একটু আগে বলেছিলাম যে হাইড্রোল হার্নিয়া আছে কিনা, সেটা জানতে চাই। তো এগুলো হলো আমাদের বমির সাথে রিলেটেড যে কন্ডিশন গুলো, সেগুলোতে আমরা এন্ডোস্কোপি অবশ্যই সিরিয়াসলি চিন্তা করি। এবং গ্যাস্ট্রেন্টোলজি অনেক জায়গায় তারা আউটপেশেন্ট তাদের নিজেদের ক্লিনিকে করেন, অনেক জায়গায় হাসপাতালে করেন, এবং এন্ডোস্কোপি ইজ নট এ ভেরি কস্টলি টেস্ট আসলে। এবং আমাদের সব জায়গাতে গ্যাস্ট্রেন্টোলজিস্টরা তাদের নিজস্ব সেন্টারে অনেকে পয়সার বিনিময়ে এন্ডোস্কোপি করে থাকেন, এবং এই জিনিসটা খুব সিরিয়াসলি নেওয়া উচিত। যে আপনাদেরকে রেড রেড ফ্ল্যাগ গুলোর কথা বললাম আর কি, সেটা মনে রাখতে হবে। আর সেগুলো ছাড়াও ওভারঅল এন্ডোস্কোপির কথা যদি বলেন, সে তো অনেক কারণ হতে পারে। কারো যদি হঠাৎ করে রক্ত শূন্যতা দেখা দিল, সেটা স্টোমাকের কারণ হতে পারে। অনেকের স্টুল খুব কালো হচ্ছে, পায়খানা খুব কালো হচ্ছে, হঠাৎ করে কালকাতরার মতো হচ্ছে, এবং দেখা যাচ্ছে সে অ্যাসপ্রিন বা মর্টিনি জাতীয় ওষুধ খাচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, চিনচিনে ব্যথা, তাদের এন্ডোস্কোপি করা দরকার আছে। অনেকের ওজন কমে যাচ্ছে ফর উইদাউট এনি রিজন, অনেকের পেটে ঠিক মাঝখানে ব্যথা হচ্ছে, হার্টবার্ন হচ্ছে, কিন্তু হার্টের কোনো অসুবিধা নেই, তাদের কিন্তু এন্ডোস্কোপি করা দরকার হতে পারে। এগুলো হলো মোস্ট কমন কন্ডিশন। আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে স্টোমাক ক্যান্সারের, হঠাৎ করে দেখা গেল যে আপনার পেট ফুলে যাচ্ছে, ফেপে যাচ্ছে, ব্যথা হচ্ছে, খাবার হজম করতে পারছে না, এটা একটা সাইন হতে পারে আর্লি ক্যান্সারের, সেই জন্য দেখা করতে হবে। আর আমরা যারা বাংলাদেশি আছি, আমাদের মধ্যে এইচ পাইলোরি বলে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের খুব সম্ভাবনা থাকে, এবং কারো যদি পেটে ব্যথা হয়, ফুলে যায়, ফেপে যায়, খাবার হজম যদি না হয়, রাতের বেলায় ব্যথা হয় পেটে,
তারা কিন্তু অবশ্যই এন্ডোস্কোপি করে এইচ পাইলোরি টেস্ট করতে পারেন, এবং এন্ডোস্কোপি ছাড়াও কিন্তু করা যায়। এইচ পাইলোরি থেকে অনেক সময় দেখা যায় যে পেটে এক রকমের টিউমার হয়, যেটাকে আমরা বলি মাল্ট লিম্ফোমা। এটা খুব কমন টিউমার আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে। আরেকটা জিনিস প্রবলেম হয় যে স্টোমাকের যে লাইনিং সেটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, যেটাকে আমরা বলি ইন্টেস্টাইনাল মেটাপ্লেসিয়া। এটা সাইন্টিফিক টার্ম। তো ওই সমস্ত জিনিস নিরূপণের জন্য কিন্তু আমাদের এন্ডোস্কোপি করা খুব দরকার। সো এই কন্ডিশন গুলো যেটা বললাম এবং উপসর্গ বললাম, সেগুলো বমি হোক আর না হোক আপনাদের একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে জানা উচিত। অসংখ্য ধন্যবাদ। আরো একটি খুব কমন সিচুয়েশন যেটি বিশেষভাবে যুক্তরাষ্ট্রে আমরা দেখি যে এই বিষয়ে কিন্তু সবসময় যথেষ্ট পরিমাণ সতর্কতা অবলম্বন করা হয় বিভিন্ন ফুড রেস্টুরেন্ট গুলোতে এবং ফুড যেসব জায়গায় স্টোর গুলোতে আমরা কিনি, প্রত্যেকটা কন্টেনারের গায়েও লেখা থাকে যে ফুড অ্যালার্জির ব্যাপারে। তো আসলে বিভিন্ন ধরনের ফুড অ্যালার্জি এটি কিন্তু বিশ্বব্যাপী অনেক বেশি কমন। তো আমি যুক্তরাষ্ট্রে আসবার পরে এটি সম্পর্কে আরো অনেক বেশি জানতে পেরেছি এবং এখানে দেখেছি যে অনেক বেশি সেন্সিটিভ ভাবে এটিকে টেক কেয়ার করা হয়, কারণ এটি কখনো কখনো কোনো কোনো মানুষের এমনকি জীবন নাশের কারণ পর্যন্ত হতে পারে। তো আসলে একজন মানুষ হঠাৎ করেই এবং একই সাথে ল্যাকটোজ ইনটলারেন্স, যদিও এটি সাধারণত অল্প বয়সেই বেশিরভাগ সময় ডায়াগনোসিস হয়, কিন্তু কখনো কখনো কিন্তু লেট এজে যেও মানুষের এই সিচুয়েশনটি ডেভেলপ করতে পারে। তো এই দুটি সম্পর্কে একটু জানতে চাইবো যে বিভিন্ন ধরনের যে ফুড অ্যালার্জি, এই ধরনের সিচুয়েশন একটা মানুষ যখন হঠাৎ করে হয়তোবা সে ডেভেলপ করলেন, আসলে পেশেন্ট কি করে বুঝতে পারবেন যে কোন স্পেসিফিক ফুডেই তার এই সমস্যাটি হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আপনারা একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসেবে কি করে পেশেন্টকে এ ব্যাপারে লাইফস্টাইল সাজেস্ট করেন বা কি কি অ্যাডভাইস প্রোভাইড করে থাকেন? ফুড অ্যালার্জি তো একটা বিশাল মানে ব্যাপার, এবং ফুড অ্যালার্জি ভেরি মানে আনকমন যে ফুড অ্যালার্জির সাথে ইমিডিয়েটলি ভমিটিং হয়ে যায়। ফুড অ্যালার্জির সাথে মোস্ট কমন যে প্রবলেম গুলো হয় সেটা হলো অ্যাটোপিয়া আর কি, মানে অ্যালার্জিক যে রিয়াকশন যেটা হয়, এবং ফুড অ্যালার্জি উই টেক ইট ভেরি সিরিয়াসলি। ফুড অ্যালার্জি কারণে যেটা প্রথম যেটা প্রবলেমটা হয় সেটা হলো যে পেটে ব্যথা হয়, স্প্যাজম হয়, এবং যখন খাবারটা পেটে থাকে পেটে যে লাইনিং গুলো আছে সেগুলো ইনফ্লেমড হয়ে যায়, ইডিমেটাস হয়ে যায়, তখন বমি বমি ভাব হয়, বমি হয়ে যায়। এটা একটা পার্ট। কিন্তু আরেকটা পার্ট হলো যে যখন খাবারটা পাকস্থলী থেকে নিচের দিকে নেমে আসে তখন ওই ক্ষুদ্রান্তের লাইনিং গুলো ইনফ্লেমড হয়ে যায় এবং খাবার হজম হয় না। সো পেশেন্টের পেট ফেলে যায়, ফেপে যায়, এবং এই প্রক্রিয়াটা যদি চলতে থাকে তখন তাদের ম্যাল নিউট্রিশন ডেভেলপ হবে। এটা একটা ধরেন পাকস্থলীর ব্যাপার। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে যাদের অলরেডি একটা ফুড অ্যালার্জি আছে, যেমন ধরেন নাট মানে আমাদের চীনাবাদাম, যেটা খুব কমন অ্যালার্জি, এটা কিন্তু খুব সিভিয়ার। এদের মানে ডাইজেস্টিভ সিস্টেমে অতটা প্রবলেম হয় না, কিন্তু অ্যালার্জিটা সারা শরীরে একটা অ্যানাফাইলেকটিক রিয়াকশন করে দেয়, যেটা খুব মারাত্মক। তাদের সারা শরীরে একটা অ্যালার্জিক রিয়াকশন হয় এবং তাদের পেটের ব্যাপার না, তাদের শ্বাসনালী, তাদের মুখ ফুলে যাচ্ছে, শ্বাসনালী বন্ধ হয়ে যাচ্ছে এবং দেখেন ডাই। আসলে এমন হয়েছে আমাদের বাংলাদেশি কমিউনিটি তো হয়েছে। সো নাট অ্যালার্জি, চীনাবাদাম বা অন্যান্য বাদামে অ্যালার্জিতে হয়, অনেকের বিফে হয়, অনেকের যে কোনো খাবারে, আসলে অ্যাভোকাডোতে হয়, অনেকের অনিয়নে হয়। সো সবচেয়ে কমন অ্যালার্জি যেটা আমরা আমেরিকাতে দেখি, যেটা আমাদের বাঙালিদের মধ্যে একটু কম হয়, সেটাকে আমরা বলি সিলিয়াক ডিজিজ, বা যে যারা আমাদের গম জাতীয় গমের খাবার যারা খান, ফ্লাওয়ার, ওখানে গ্লুটেন বললে একটা প্রোটিন থাকে, সেটা আমাদের ইন্টেস্টাইনে ইনফ্লেম করে দেয়, তাদের অ্যালার্জি হয়, স্কিন কন্ডিশন হয়, চুল পড়ে যায়, লিভারে অ্যাবনরমালিটি দেখা দেয়। সো এটা একটা কন্ডিশন। তো ফুড অ্যালার্জির কারণে মোস্ট কমন কন্ডিশন হয় যেটা, সেটা হলো যে পেট ফুলে যাওয়া, ফেপে যাওয়া, ডায়রিয়া হওয়া। ছোট বাচ্চাদের অবশ্য অনেকেরই ভমিটিং হয়ে যায়। যেমন জন্মের পরেই দেখা যায় যে কেউ ব্রেস্ট মিল্কের বদলে কাউ মিল্ক দিচ্ছেন, একটা নতুন ফর্মুলা দিচ্ছেন, সে সমস্ত বাচ্চাদের দেখা যায় যে তারা বমি করে দিচ্ছে স্পন্টেনিয়াসলি, তাদের কাউ মিল্ক অ্যালার্জি হচ্ছে। সো আমি পিডিয়াট্রিশিয়ান না কিংবা পিডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট না, এই ব্যাপারে খুব একটা কিছু বলবো না, তবে ইট ইজ এ কমন কন্ডিশন
এবং কোনো বাচ্চার যদি এটা ডেভেলপ করে সেক্ষেত্রে অবশ্যই পিডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলা দরকার, কারণ ফুড অ্যালার্জি ইজ ভেরি কমন। জীবনের শুরুতে শুরু হয়, পরবর্তীতে ওটা কন্টিনিউ করে, এবং সেক্ষেত্রে একটা অ্যালার্জি ইমিউনোলজি ডাক্তারের সাথে কথা বলা দরকার যে কিভাবে আপনি ওই অ্যালার্জিকে ডিল করবেন। এটা হলো আসল কথা। অসংখ্য ধন্যবাদ। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।